আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আমরা ভালো আছি। গত ক্লাসে আমরা ভেরিয়েন্সের একটা অংশ নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ ভেরিয়েন্স চিনার উপায় এক, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং পাশাপাশি দুটা বেসিক ম্যাথের মাধ্যমে সেটা প্র্যাকটিস করেছিলাম। আজকে আমরা ভেরিয়েন্সের শেষ অংশ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি। চিনার উপায় 2। প্রদত্ত প্রশ্নে যদি নর্মাল ক্যাপাসিটির পাশাপাশি যদি অ্যাকচুয়াল প্রোডাকশানটাও আমাদের প্রশ্নে দেওয়া থাকে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান সর্বোচ্চ কতগুলো পণ্য প্রডিউস করতে পারবে, অর্থাৎ কতগুলো পণ্য প্রডিউস করতে সক্ষম সেটা, এবং প্রকৃতপক্ষে কতগুলো পণ্য প্রডিউস করেছে, এই দুটা প্রোডাকশান যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকে তাহলে বুঝতে হবে সেই অঙ্কের মধ্যে ফিক্স ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত ভেরিয়েন্স থাকতে পারে। আর এখানে আমরা একটু বলে রাখি, নর্মাল ক্যাপাসিটিকে আমরা অনেকগুলো নাম বলতে পারি। এটাকে বাজেটেড প্রোডাকশন বলা যায়, স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলা যায়, অথবা এস্টিমেটেড প্রোডাকশনও বলা যায়। তাহলে কি বললাম? প্রশ্নে যদি নর্মাল ক্যাপাসিটি এবং অ্যাকচুয়াল প্রোডাকশন দুটাই যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে বুঝতে হবে সেই অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি কস্টের জন্য ভেরিয়েন্স থাকতে পারে। আর এই ভেরিয়েন্সটা আমরা কিভাবে বের করব সেটা কিন্তু আমরা গত ক্লাস শিখেছি, এখানেও একইভাবে আমরা বের করা শিখব। আজকে আমরা আরেকটা নতুন নিয়মে বের করা শিখব, অর্থাৎ আমরা দুইভাবে বের করতে পারি, যেটা আমাদের জন্য সহজ মনে হবে আমরা সেইভাবেই বের করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করছি একটা বেসিক 7 দিয়ে। এখানে আমরা যদি দেখি যে আমাদের কোশ্চেনে কি বলেছে, সবুজ লিমিটেড সাপ্লাইস ইউ দ্য ফলোইং ডাটা। সবুজ লিমিটেড এর কিছু তথ্য আছে, তার মধ্যে আছে নর্মাল ক্যাপাসিটি 1000 ইউনিটস, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান সর্বোচ্চ 1000 পণ্য প্রডিউস করতে সক্ষম। এরপর আছে বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিটস, প্রোডাকশন দেওয়া আছে 900 ইউনিটস। তাহলে আমরা বলেছিলাম যদি কোনো প্রশ্নে নর্মাল ক্যাপাসিটি এবং অ্যাকচুয়াল প্রোডাকশন দুটাই দেওয়া থাকে প্রশ্নে, তাহলে বুঝতে হবে সেই অঙ্কের মধ্যে ভেরিয়েন্স থাকতে পারে। তাহলে আমরা বুঝলাম যে এই অঙ্কের মধ্যে ভেরিয়েন্স আছে। এরপর আরও কিছু তথ্য আছে আমাদের এখানে। সেলস করেছি আমরা 1000, একটা হচ্ছে 10 টাকা করে। আর এই পণ্যগুলো প্রডিউস করার জন্য কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে 2 টাকা, লেবার বাবদ ব্যয় হয়েছে 2 টাকা, ভেরিয়েবল ওভারহেড বাবদ ব্যয় হয়েছে 1 টাকা, তারপরে ফিক্সড ম্যানুফ্যাকচারিং অর্থাৎ ফিক্সড ফ্যাক্টরি কস্ট হয়েছে টোটাল 2700 টাকা। এখানে আমাকে রিকমেন্ড বলেছে ওভার অথবা আন্ডার এ ফ্লাইট বের করতে হবে অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড থেকে যে ভেরিয়েন্স আসে সেটাকে আমরা ফেভারেবল অথবা আনফেভারেবল নাম দিয়ে লিখি না, সেটাকে আমরা লিখতে হবে আন্ডার এ ফ্লাইট অথবা ওভার এ ফ্লাইট নাম দিয়ে। আর যদি ভেরিয়েবল কস্ট থেকে কোনো ভেরিয়েন্স আসে সেটা আমরা লিখি ফেভারেবল অথবা আনফেভারেবল নাম দিয়ে। তো যাই হোক, এখানে রিকোয়ারমেন্টে কী আছে সেটা আমাদের এখন দেখার প্রয়োজন নাই। আমরা বলেছিলাম যদি কোনো অঙ্কে নর্মাল ক্যাপাসিটি এবং অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া থাকে সেই অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি কস্টের জন্য ভেরিয়েন্স থাকতে পারে। তাহলে আমরা এই ফিক্সড ফ্যাক্টরি এক্সপেন্সের যে ভেরিয়েন্স সেটা কীভাবে বের করতে হয় আমরা শিখে ফেলি। গত ক্লাস আমরা যেভাবে শিখেছি ঠিক একইভাবে এখন আমরা শিখে নিব। এখানে এই ফিক্সড ফ্যাক্টরি এক্সপেন্সের পার ইউনিট কস্টটা আমাদের প্রশ্নে দেওয়া নেই, অর্থাৎ একটা পণ্য প্রডিউস করতে গেলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স কত টাকা ব্যয় হয় সেটা আমাদের প্রশ্নে দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা প্রথমে এই পার ইউনিটটা বের করে নিব। তাহলে ফিক্সড ফ্যাক্টরি এক্সপেন্স পার ইউনিট যদি আমরা বের করতে চাই, প্রথমে আমরা উপরে লিখব টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিং যে ওভারহেড দেওয়া আছে বা এক্সপেন্স দেওয়া আছে সেটা, আর নর্মাল ক্যাপাসিটি দিয়ে আমরা কাজ করব। এখানে নর্মাল ক্যাপাসিটি হচ্ছে অর্থাৎ নর্মালি আমাদের প্রতিষ্ঠান কতগুলো পণ্য প্রডিউস করতে সক্ষম সেটা আমরা ভাগ করব তাকে দিয়ে। তো আমরা দেখলাম যে একটা পণ্য প্রডিউস করার জন্য আমাদের ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স হয় 2 টাকা 70 পয়সা। তাহলে ফিক্সড ফ্যাক্টরি এক্সপেন্সের অর্থাৎ ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সের যদি পার ইউনিট কস্ট দেওয়ার না থাকে প্রশ্নে, প্রথমে আমরা এই পার ইউনিটটা
নর্মাল ক্যাপাসিটি দিয়ে ভাগ করে বের করে নিব। এরপর আমরা গত ক্লাস ঠিক যেভাবে করেছি একইভাবে আমরা লিখব। এখানে আমরা লিখেছি ক্যালকুলেশন অফ ওভার অথবা আন্ডার অ্যাপ্লাইড অফ ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। আমরা আবার বলছি, ফিক্সড ফ্যাক্টরি কস্ট থেকে যে ভেরিয়েন্স আসবে সেটাকে আমরা নাম দিব ওভার অ্যাপ্লাইড অথবা আন্ডার অ্যাপ্লাইড, আর ভেরিয়েবল কস্ট থেকে যে ভেরিয়েন্সটা আসবে তাকে আমরা নাম দিব আনফেভারেবল অথবা ফেভারেবল ভেরিয়েন্স। তাহলে আমরা শুরু করছি। প্রথমে কি লিখতে হয়? আনুমানিক ব্যয়, অর্থাৎ এই যে ফিক্সড কস্ট, ফিক্সড ফ্যাক্টরি কস্ট আমরা অনুমান করেছিলাম কত টাকা ব্যয় হবে সেটা আমরা প্রথমে লিখি। অ্যাপ্লাইড ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, একটা পণ্যের জন্য ব্যয় হয়েছে আমরা অনুমান করেছি 2 টাকা 7 পয়সা, আর আমরা এখানে প্রকৃতপক্ষে পণ্য প্রডিউস করেছি কতগুলো? 900 পণ্য। তাহলে আমরা অনুমান করেছি এটা ব্যয় হতে পারে 2430 টাকা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এখানে হয়েছে কত? 2700 টাকা। তাহলে আমরা অনুমান করেছি 2430 টাকা, প্রকৃতপক্ষে ব্যয় হয়েছে 2700 টাকা। তাহলে এখানে আমাদের অনুমানটা কি ছিল? কম ছিল নাকি বেশি ছিল? অর্থাৎ আমরা যে অনুমানটা করেছি সেটা কি বেশি অনুমান করেছি নাকি কম অনুমান করেছি? যেহেতু আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি 2700 টাকা ব্যয় হয়েছে আর আমরা অনুমান করেছি 2400 টাকা, তার মানে আমাদের যে অনুমানটা সেটা কম ছিল, আন্ডার। এই যে আমরা লিখেছি এখানে আন্ডার ফ্লাইট, আমি অনুমানটা কি করেছি? কম করেছি। আর যদি অ্যাকচুয়াল থেকে অনুমানটা বেশি হয়ে যেত তাহলে আমরা এখানে লিখতাম ওভার এ ফ্লাইট। খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস। তাহলে আমরা যোগ বিয়োগ করে বের করে ফেললাম। আমরা 270 টাকা কম অনুমান করেছি আন্ডার এ ফ্লাইট অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। খুবই সহজ জিনিস। এই জিনিসটা, এই ভেরিয়েন্সটা, এটা আমরা গত ক্লাস শিখেছি। এই নিয়মটা ইচ্ছা করলে আমরা আরেকটা নিয়মে এই ভেরিয়েন্সটা বের করতে পারি। যে কোনো একভাবে করলে হবে, যেটা আমাদের সুবিধা মনে হবে, আমরা যেটা বুঝতে সহজ মনে হবে সেই নিয়মে আমরা বের করতে পারবো। তাহলে এই ভেরিয়েন্সটা আমরা অল্টারনেটিভ আরেকটা নিয়ম আছে সেটাও বের করা শিখে ফেলি। একই অঙ্ক আমরা বিকল্পভাবে কীভাবে বের করতে পারি সেটা আমরা শিখে ফেলি। একইভাবে আমরা এখানে একটা পণ্যের জন্য ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স খরচ কত হতে পারে সেটা আমরা বের করে নিব, 2 টাকা 70 পয়সা। এরপর আমরা এখানে দেখব আমাদের যে ক্যাপাসিটি আছে, আমরা সেই ক্যাপাসিটির উপরে ভিত্তি করে কতগুলো পণ্য প্রডিউস করতে পেরেছি সেটা আমরা এখানে বের করে নিব। অর্থাৎ আমরা কি আমাদের ক্যাপাসিটির সর্বোচ্চ ইউজ করতে পেরেছি নাকি তার থেকে কম ইউজ করতে পেরেছি সেটা আমরা দেখব এখানে। তো আমরা লিখলাম নর্মাল ক্যাপাসিটি 1000, আর অ্যাকচুয়ালি প্রোডাকশন করেছি আমরা কতগুলো? 900। তাহলে আমাদের প্রতিষ্ঠান 1000 পণ্য প্রডিউস করতে সক্ষম, কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রডিউস করছি কতগুলো? 900 পণ্য। তার মানে হচ্ছে এখানে আমরা 100 পণ্য কম প্রডিউস করেছি, মানে 100 পণ্যের ক্যাপাসিটি এখন আমাদের হাতে রয়ে গেছে আনইউজড। আমরা ইচ্ছা করলে আরও 100 পণ্য প্রডিউস করতে পারবো। এই জন্য আমরা এখানে নাম দিয়েছি আনইউজড ক্যাপাসিটি। এখনও পর্যন্ত 100 পণ্য আমরা ইচ্ছা করলে প্রডিউস করতে পারবো, আমাদের ক্যাপাসিটি আছে। তাহলে যেহেতু আনইউজড সেটাকে আমরা বলবো আন্ডার এ ফ্লাইট। আর যদি ওভার ইউজড হয়ে যায়, বেশি আমরা ইউজ করে ফেলি, তাহলে এখানে আমরা লিখবো ওভার এ ফ্লাইট। আমরা যেহেতু আনইউজ করেছি, কম করেছি, আন্ডার এ ফ্লাইট লিখলাম, আন্ডার এ ফ্লাইট অফ ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা এখানে আনইউজ করেছি কতগুলো? 100 পণ্য, আর একটা পণ্যের জন্য আমরা অনুমান করেছি খরচ কত হতে পারে? 2 টাকা 70 পয়সা, গুণ করলে হয়ে গেল 270 টাকা আন্ডার এ ফ্লাইট অফ ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। তাহলে এই যে দুটা নিয়ম, ভেরিয়েন্স আমরা দুটা নিয়মে বের করতে পারি। দুটাই খুব সহজ নিয়ম। আমার থেকে যেটা সহজ মনে হবে, যদি প্রথমটা আমরা যেটা করেছি সেটা যদি সহজ মনে হয় আমরা সেটা করব, আর এখন যে বিকল্পটা করলাম সেটা যদি সহজ মনে হয় সেটাই করব। যেটা আমাদের থেকে ভালো লাগবে সেটা আমরা করব, রেজাল্ট অবশ্যই একই আসবে। খুব সহজ জিনিস। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, একটু বলে দিই, আমরা এই জিনিসটা যদি করতে চাই সেক্ষেত্রে অনেক সময় নর্মাল ক্যাপাসিটি যদি প্রশ্নে দেওয়া না থাকে, সেই নর্মাল ক্যাপাসিটি বের করারও একটা সূত্র এখানে আছে। ইচ্ছা করলে আমরা এই নর্মাল ক্যাপাসিটি বের করে এই নিয়মে আমরা ভেরিয়েন্সটা বের করতে পারি। আর এই নর্মাল ক্যাপাসিটি বের করার সূত্রটা হচ্ছে, উপরে হবে টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর নিচে হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। তাহলে মোটামুটি আমাদের ভ্যারিয়েন্সটা ক্লিয়ার। আমরা এখানে শিখলাম কোন অঙ্কে ভ্যারিয়েন্স থাকতে পারে। এটা আমরা দুটা চিনার উপায় দিয়েছি, চিনার উপায় 1, চিনার উপায় 2।
এই চিনার উপায় 1 দিয়েও আমরা দুটা ম্যাথ প্র্যাকটিস করলাম, চিনার উপায় 2 দিয়েও আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করলাম, এবং ভেরিয়েন্সগুলো কীভাবে বের করা যায়, 2ভাবে বের করা যায়, সেই 2ভাবেই আমরা এটা প্র্যাকটিস করা শিখে ফেললাম। যে কোনো একটা সিস্টেম যেটা আমার থেকে সহজ মনে হবে আমরা সেই সিস্টেমে অঙ্কটা করতে পারবো, একই রেজাল্ট আসবে, কোনো প্রবলেম হবে না। এখন আমরা দেখব আমরা যে ইনকাম স্টেটমেন্টগুলো করি সেই ইনকাম স্টেটমেন্টে এই ভেরিয়েন্সটা কোথায় গিয়ে যোগ বিয়োগ হয় সেটা আমরা এখানে দেখব। একই ইনকাম স্টেটমেন্ট আগে আমরা যেটা শিখেছি সেটাই, এই যে কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করি সেই কস্ট অফ গুডস সোল্ডের সাথেই আমাদের এই ভেরিয়েন্সগুলো যোগ বিয়োগ হবে। যদি ডিরেক্ট কস্টিং করি আমরা বলেছিলাম প্রথমে এখানে শুধুমাত্র ভেরিয়েবল কস্টের ভেরিয়েন্সটা যোগ বিয়োগ হবে, এখানে ফিক্সড কস্টের ভেরিয়েন্স আসবে না। কারণ হচ্ছে ডিরেক্ট কস্টিং সিস্টেমে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টটাকে বিবেচনা করা হয় না, সেক্ষেত্রে এখানে তার ভেরিয়েন্সটাও আসবে না। এখানে শুধুমাত্র ভেরিয়েবল কস্টের যে ভেরিয়েন্স সেটা আসবে, অর্থাৎ ফেভারেবল এবং আনফেভারেবল যে ভেরিয়েন্সটা সেটা আসবে। এবং যেটা অ্যাবজর্পশন কস্টিং মেথড, এখানে কিন্তু আমাদের দুটো ভেরিয়েন্সই আসবে, অর্থাৎ ভেরিয়েবল কস্টিংয়ের যে ভেরিয়েন্স আছে আনফেভারেবল বা ফেভারেবল সেটাও এখানে আসবে, এবং ফিক্স কস্টের যে ভেরিয়েন্স আন্ডার অ্যাপ্লাইড অথবা ওভার অ্যাপ্লাইড সেটাও এখানে আসবে। অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিংয়ে আমাদের দুটো ভেরিয়েন্সই আসবে, ফিক্সড কস্টের ভেরিয়েন্সও আসবে, ভেরিয়েবল কস্টের ভেরিয়েন্সও আসবে। তবে ডিরেক্ট কস্টিংয়ে শুধুমাত্র ভেরিয়েবল কস্টের ভেরিয়েন্স আসবে, সেখানে ফিক্সড কস্টের ভেরিয়েন্সটা আসবে না। এটা কিন্তু আমরা গত ক্লাসও দেখিয়েছি। এখানে আমরা ইনকাম স্টেটমেন্টগুলো দেখালাম যে শুধুমাত্র এই ভেরিয়েন্সগুলো আসলে কোন জায়গাতে যোগ বিয়োগ করতে হয়, সেটা যোগ বিয়োগ করতে হয় কস্ট অফ গুডস সোল্ডের সাথে, আর কিছু না। তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ভেরিয়েন্স আছে এমন দুটো অঙ্ক পূর্ণাঙ্গভাবে করার চেষ্টা করব, তাহলে এই চ্যাপ্টার আমাদের জন্য মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এই চ্যাপ্টার উপরে আমরা নেক্সট হয়তো আর একটা ক্লাস অথবা সর্বোচ্চ 2টা ক্লাস দিব, এবং পরবর্তী চ্যাপ্টার আমরা চলে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।